ফেসিস্ট সরকারের প্রেসিডেন্টের কাছে সাংবিধানিক সেটআপে ওথ নিয়ে যে সরকার গঠন করেছে সেটা একটা দুর্বলতা ছিল। কারণ যে ম্যান্ডেটের ঘাটতি যেটা বলছে, আমি মনে করি আসলে কোনো ম্যান্ডেটের ঘাটতি নাই। একটি অভ্যুত্থান যদি সফল হয়, বিপ্লব সফল হলে ওইটাই সবচেয়ে বড় ম্যান্ডেট। প্রয়োজন ছিল না। সে কি করলো? সব তৈল বিক্রেতারা তারা স্ট্রাইক করলো। উনি সেইখানে নথি স্বীকার করে সেই 8 টাকা লিটার প্রতি বাড়িয়ে সেই সেই আপনার তৈলগুলো বাজারে আনলো। উনি এখানে কয়শো কোটি টাকা খাইছে, এটা আমার কোশ্চেন। আপনার রাষ্ট্রীয় স্বার্থে আমরা যদি এন্টি ইন্ডিয়ান যদি অবস্থান নিতে হয়, সেটা আমাদের অবশ্যই নিতে হবে। যারা অবৈধ ইন্ডিয়ানরা এখানে অবৈধ কাজ করছে তাদেরকে বলতে হবে ডক্টর মর্জির মতো কিক আউট ইন্ডিয়ান। -2 যেটা আপনি বলেছেন, এই -2 -1 এইগুলো আমরা অনেক আগে থেকে শুনে আসতেছি। এইগুলো আসলে কথার কথা। এইগুলা বিভিন্নভাবে নিউজ করা হয় এবং যারা এগুলো বলে তাদের স্পেকুলেশন থেকে বলে। আসলে কাউকে মাইনাস করা যায় না রাজনীতি থেকে। রাজনীতি থেকে মাইনাস হয় নিজস্ব কর্মকাণ্ডে। হ্যাঁ, যেভাবে অনেক দল বিলীন হয়ে গিয়েছে বিকজ তারা জনস্বার্থ ধারণ করতে পারে নাই, জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে পারে নাই। অর্থাৎ শুরুতে বলে এই মাইনাস থিওরি এইগুলো আসলে ওয়ার্ক করে না, এগুলা একটা বাজে কথা। এখন আপনি আসেন নির্বাচনে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু স্থানীয় সরকারের যে পৌরসভার মেয়রগুলো ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল, তাদেরকে যেহেতু বরখাস্ত করা হয়েছে, আম পুরো এখন একটা জনগণের যে সেবা ধর্মী যে কাজগুলা, সেই কাজগুলো অত্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যে নির্বাচন ব্যবস্থা যেভাবে ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছিল, শুধু পার্লামেন্ট নির্বাচন নয়, প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচনই তারা ধ্বংস করে দিয়েছে। এবং নির্বাচন ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে মার্কা যদি কিনে নিয়ে যেতে পারে তাহলে মনে করে যে সে উইন করেছে। তারপরে কোনোভাবে একটা এই চেয়ারম্যান মেম্বার অথবা পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান হয়ে তাদের একমাত্র কাজ ছিল জনগণের সম্পত্তি লুট করা, জনস্বার্থ দেখভাল করা, আইন কানুন মান্য করা। এইটা তাদের এজেন্ডা ছিল না। তাদের এজেন্ডা ছিল কে কার চেয়ে বেশি চুরি করতে পারে, কে কার চেয়ে বেশি ডাকাতি করতে পারে, কে কার চেয়ে বেশি মানি লন্ডারিং করতে পারে। এইগুলোই ছিল একটা প্রতিনিধিত্বমূলক যে নির্বাচন গুলো হতো, যেখানে জনস্বার্থ দেখবে, জনগণকে দেখভাল করবে, সেগুলো কোনো কিছুই ছিল না। তো সেই ক্ষেত্রে আহ, একটা সাংবিধানিক তো সেট আপ চলছে। এই সরকারের সবচেয়ে বড় একটা সমালোচনা হলো এটা না সাংবিধানিক না বৈপ্লবিক, এটা মাঝখানে অবস্থা। কিছু সাংবিধানের কিছু প্রভিশনস তারা মেনে চলছে, ম্যাক্সিমাম মানছে কিন্তু না। সেখানে তো তাদেরকে তো আলটিমেটাম দেওয়া হয়েছে 15 তারিখ পর্যন্ত। আপনার কি মনে হয় সেটা নিয়ে যে জনসংযোগ চলছে ছাত্রদের মধ্যে, সেটা আদৌ করতে পারবে কিনা? আমি আমি মনে করি এটা যদি হয় এটা একটা ভালো জিনিস হবে। যে ভুলগুলো হয়েছে, যে এই বিপ্লবী সরকার গঠন না করে আহ, যে ফেসিস্ট সরকারের প্রেসিডেন্টের কাছে সাংবিধানিক সেটআপে ওথ নিয়ে যে সরকার গঠন করেছে সেটা একটা দুর্বলতা ছিল। কারণ যে ম্যান্ডেটের ঘাটতি যেটা বলছে, আমি মনে করি আসলে কোনো ম্যান্ডেটের ঘাটতি নাই। একটি অভ্যুত্থান যদি সফল হয়, বিপ্লব সফল হলে ওইটাই সবচেয়ে বড় ম্যান্ডেট। কিন্তু এইটা সেই সময়টা ছিল 1 মাসের ভিতরে করলে হয়তো ভালো হতো। মনে করেন আজকে এই প্রোক্লেমেশন দিয়ে বিচারগুলো দ্রুত করা যেত। এখন পর্যন্ত একটা ফেসিস্ট, একটা যে গণহত্যাকারী, কারো বিচার করা হলো না। যেখানে আমরা বারংবার এই কথা বলি যে পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে, 2 মাসের ভিতরেই অনেক মামলা নিষ্পত্তি করা যায়, বিচার আনা যায়। বাইডেনের ছেলের বিচার হয়ে গেল 1 মাসের ভিতরে। ইভেন ট্রাম্পের বিচার হয়ে গেল 1 মাসে, এবং ট্রাম্পের সেই বিচার শেষ হয়ে এখন হাইয়েস্ট কোর্টে, সুপ্রিম কোর্টে তার এই সেন্টেন্সড হবে। প্রেসিডেন্ট ইলেক্ট তার সেইখানে এখন তার সেই সাজা হবে, এবং ধারণা করা হয় যে সাজাটা স্থগিত থাকবে। তো তাদের বিচার ব্যবস্থা দেখেন যে এই 1.5 বছরের ভিতরে বিচার হইলো কবে? এই তো আমরা শুনলাম যে গত বছর এটা অ্যাপিলেট ডিভিশন শেষ হয়ে গেছে, সব অ্যাপিল টেবিল শেষ হয়ে গেছে। তো আমরা তো ওখানে যেতেই পারছি না। যে বিচার কারোর তো বিচার হয় না। দুর্ভাগ্যজনক হলেও এখন পর্যন্ত বাংলাদেশে একটা সঠিক বিচার হয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। বিশেষ করে দুর্নীতির একটি মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। দুর্নীতির একটি মামলা এখন পর্যন্ত হাইস্ট কোর্ট থেকে নিষ্পত্তি হয়নি। একটা এই যে প্রতারণার একটা মামলা আজ পর্যন্ত নিষ্পত্তি হয় নাই। কোন দেশ এটা আপনি বলেন? সেই ক্ষেত্রে তাদের বড় কাজ ছিল
এই গণহত্যাকারীদের বিচার করা, অন্তত 22টার মতো 10-20টা যদি রায় হয়ে যেত, মানুষ এইটা দেখতে চায় যে তারা বিচার করতে পেরেছে। তো এইটা আপনি কিভাবে করতে পারতেন? এইটা তো এই বর্তমান যে বিচার ব্যবস্থা এটা দিয়ে করতে পারবেন না, এটা প্রোক্লেমেশন দিয়ে করা যেত। গণহত্যাকারীদের বিচার করা উচিত ছিল। সেইগুলো যখন করছে না তখন মানুষ ফ্রাস্ট্রেট হচ্ছে। আরেকদিকে আপনার এই যে জনজীবনের যে একটা অচলাবস্থা সৃষ্টি হয়েছে, ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্য, বিদ্যুৎ মূল্য, এর উপরে একদম ফ্যাসিস্ট সরকার যেভাবে করে গেছে সেইভাবে এই দুই একজন অ্যাডভাইজার কাজ শুরু করছে। কি করলো উনি, এই যাকে এই বশিরুল্লাহ, এই যে লুটেরা বশিরুল্লাহ একটা ব্যবসায়ীকে তাকে ব্যবসার সাইড দেখার জন্য অ্যাডভাইজার বানাইলো। এটা তো পৃথিবীর কোথাও হয় না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যে ব্যবসায়ী লোক তাকে তো কোনোদিনও ব্যবসা অ্যাডভাইজার বানানোর প্রয়োজন ছিল না। সে কি করলো, সব তৈল বিক্রেতারা তারা স্ট্রাইক করলো। উনি সেইখানে নথি স্বীকার করে সেই 8 টাকা লিটার প্রতি বাড়িয়ে সেই সেই আপনার তৈলগুলো বাজারে আনলো। উনি এখানে কয়শো কোটি টাকা খাইছে, এটা আমার কোশ্চেন যে উনি এখানে নথি স্বীকার করলো কেন? উনি নথি স্বীকার করার আগে ওনার এখানে পদত্যাগ করা ছিল। আর একজন অর্থমন্ত্রী উনি ওই বৈদেশিক প্রেসক্রিপশনে ভ্যাট বাড়াই দিল, আবার বললো কি সাধারণ জীবন এইতে নাকি ব্যাহত হবে না। অলমোস্ট এখন তো ব্যাহত শুরু হয়েছে। এইটা হয় কোনোদিন আপনি ভ্যাট বাড়াবেন? ভ্যাট তো একটা লুটেরা তন্ত্রের মেকানিজম। আপনি জনগণ যারা আইন মান্য করে চলে, একদিকে ট্যাক্স দিবে, একদিকে ভ্যাট দিবে। আপনি পানি খেতে যাবেন সেখানে আপনি ভ্যাট দেবেন, আপনি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানে ভ্যাট দেবেন। এগুলো তো হয় না কোথাও পৃথিবীতে, কোথাও এটার উদাহরণ নাই। সব জায়গায় খাদ্য দ্রব্যর মূল্য, রেস্টুরেন্টে খাবারের মূল্য কমিয়ে রাখে। আর এখানে উনি আসতে পারে নাই জুমায় জুমায় 7 দিন, 4 মাসের ভিতরে আমার ভ্যাট বাড়াতে হলো। উনি আরো নানি কোথায় কোথায় ট্যাক্স বাড়াবে, তারপরে এই আরো কি কি বাড়াবে আমরা শুনতে পাচ্ছি। তো কি করছে তারা? তার মানে তারা যেভাবে গঠিত হয়েছে, বারংবার আমরা বলছি, অত্যন্ত দুর্বল ভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যারা এই বিপ্লবের আকাঙ্ক্ষা কোনো কিছুই পূরণ করতে পারছে না। সেই জন্য দরকার এখানে পরিবর্তন। এইখানে ইউনূস সাহেব থাকুক যে কোনো ফর্মে, এখানে আরো দক্ষ, যোগ্য, কার্যকরী লোক আনতে হবে যারা হু ক্যান রিয়েলি ডেলিভার। আজকে যে অর্থ অ্যাডভাইজার আনছে, ওনার তো ইন্ডিয়াতে যখনই মাছ পাঠাইছে তখনই তো ওনার এখানে রিজাইন করা উচিত ছিল, দাবিও তো উঠছে। আপনি জন আকাঙ্ক্ষা ছিল অন্তত এইবারে ইলিশ মাছ পাঠানো হবে না, কেন ইলিশ মাছ পাঠাইলেন আপনি? আপনার ইন্ডিয়ার সাথে তো পিরিত কেন? বাংলাদেশের জনস্বার্থে, বাংলাদেশে আপনার রাষ্ট্রীয় স্বার্থে আমরা যদি এন্টি ইন্ডিয়ান যদি অবস্থান নিতে হয়, সেটা আমাদের অবশ্যই নিতে হবে। যারা অবৈধ ইন্ডিয়ানরা এখানে অবৈধ কাজ করছে তাদেরকে বলতে হবে ডক্টর মর্জির মতো কিক আউট ইন্ডিয়ান। ইন্ডিয়ান প্রভাব মুক্ত থাকতে পারছেন না কেন, সেইটা দিয়ে জনগণের সবচেয়ে বড় কোশ্চেন। সেই জন্য আমি মনে করি সেই আগের আলোচনায় আসি, আপনার যে নির্বাচন যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয়, এতে তো আমাদের খুশি হওয়া উচিত, এতে তো বিএনপি খুশি হওয়া উচিত। অন্তত তাহলে ইলেকশন ট্রেন শুরু করবে। যখন বিএনপি চাপাচাপি করবে যে আগে সংসদ নির্বাচন করবে, তখন আপনি মুখে যাই বলেন না কেন মানুষ ভাববে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো হোক না, যে কোনো একটা নির্বাচন শুরু হলে তো সেটা ভালো হবে। এবং গণপরিষদ আপনি যদি প্রোক্লেমেশন করেন, তাহলে এই গণপরিষদের নির্বাচন আগে হতে হবে, কারণ এছাড়া আপনার ম্যান্ডেট কোথায়? আপনি যে সংস্কার করেছেন, আমরা বারবার বলছি এরকম সংস্কারের কথা, বিভিন্ন সময় আমরা বলেছি, আমাদের অনেক লোকজন এটা আর্টিকেল লিখে বলেছে, আপনারা সেইটা এখন কমিশনের মাধ্যমে আনছেন। কিন্তু এইটা এনফোর্সমেন্টের, এটা কার্যকরী করার যদি মেকানিজম না থাকে, তাইলে 90 সালে যে 3 দলের রূপরেখা হয়েছিল তার মতো যদি এইটা ডাস্টবিনে ফেলাই দেয় কাগজ, আপনি কি করবেন? আজকে ইলেকটেড গভর্নমেন্ট যেই হবে, মোস্ট লাইকলি বিএনপি ক্ষমতা আসবে, তাহলে বিএনপি যদি এটা না মানে তখন আপনার কিছু করা থাকবে? এগুলো তো ডাস্টবিনে চলে যাবে। সেই জন্য অ্যাটলিস্ট যে সংবিধানের যে সংস্কারটা হবে, সেইটাকে আপনি একটা এনফোর্সমেন্টের জায়গায়, একটা জনগণের যে গ্রহণের জায়গায়, ম্যান্ডেটের জায়গায় কিভাবে আনবেন? দ্যাট একমাত্র মেকানিজম হলো আপনার এই গণপরিষদ ইলেকশন। তো আজকে জাতির স্বার্থে যা যা দরকার সেইটাই তাদের করতে হবে। আমি মনে করি ডিবেট থাকবে, যে যার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবে, কিন্তু যেহেতু এতগুলো জীবন নষ্ট হয়েছে, মানুষের আকাঙ্ক্ষাটাকে বিবেচনায় নিয়ে আপনার যা যা করণীয় সেটা করতে হবে। এই প্রফেসর সাহেবের ওয়ার্ল্ড প্রাণ সেটা কাজে লাগাতে হবে। উনি তো নুরুল কবিরের সাথে ইন্টারভিউতে বলে ফেলছেন আমার তো এটা কাজ না, মানে আনউইলিং হর্স। এখানে হাসিন স্যার আছে, আমরা একটা কথা সবসময় বলি যে আনউইলিং হর্স দিয়ে কোনো দায়িত্ব, কোনো পারফরমেন্স অ্যাকমপ্লিশ করা যায় না। এই আসিফ নজরুল দেখেন একটা ইন্টারভিউতে 1 মাসের ভিতরে বললো আমি আগের জায়গায় ফেরত যেতে চাই। কেন? তাহলে আপনি নিলেন কেন দায়িত্ব?
আপনি তখন বলেন না কেন 2 দিন কাজ করে টায়ার্ড হয়ে গেছেন, একদিন শনিবার আর শুক্রবার কাজ করে বলেন আমার অফিসাররা শুক্রবারও কাজ করছে, বিকজ ইউ হ্যাভ নট সিন ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, আর্মি অফিসাররা অথবা প্রশাসনের অফিসাররা কিভাবে কাজ করে। জুনিয়র অফিসার হিসেবে আমরা তো প্রতি শুক্রবার কাজ করতাম, একদম ছোট দায়িত্ব, সেই সেকেন্ড লেফটেন্যান্ট অবস্থায়। আর্মি অফিসার তো এমন আছে 7 রাত ঘুমায় নাই। আপনি একদিন শনিবার কাজ করে বলেন আমার অফিসাররা এখন গত হয়ে গেছেন একদিন শনিবারে কাজ করে, আপনার শুক্র শনিবারে দিন রাত তো থাকার কথা না, আপনার 24 ঘন্টা কাজ করার কথা, 2 ঘন্টা ঘুমাবেন। সেইগুলো তো করছে না, কারণ দে ডু নট নো হাউ টু ম্যানেজ দ্য ক্রাইসিস। এখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার একজনও নাই, একটাই পজিটিভ ব্র্যান্ড প্রফেসর ইউনূস সাহেবের একটা ওয়ার্ল্ড ব্র্যান্ড, আর কিছুই নাই এখানে। সেই জন্য এটাকে ইমিডিয়েটলি সংস্কার করা দরকার। যারা পারফর্ম করতে পারছে না, এর 50% একদম অথর্ব পারফর্ম করতে পারছে না, তাদেরকে সরাইয়া দক্ষ যোগ্য এফেক্টিভ লোক আনতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। আর একই ধারে নির্বাচনের প্রক্রিয়া চলবে, আমরা অবশ্যই নির্বাচন চাই। সেই নির্বাচনটা একটা জায়গায় এনে দিতে হবে, যাতে 90 সালের মতো যে এই রূপরেখা যেরকম ফেল করেছে আপনার বা অন্য অন্য সময় যে সুযোগটা আসছিল বাংলাদেশে বিভিন্ন সময়, সেই সুযোগটা যে নষ্ট হয়েছে, সেই সুযোগটা যেন এবারও নষ্ট না হয়, তাহলে সেটা জাতির জন্য একটা দুঃসংবাদ বয়ে আনবে। ধন্যবাদ।